ভবানীপুর ভয়ঙ্কর, এটা আমি আগেই বলেছি। ভবানীপুর তৃণমূলের জন্য এবার খুবই ভয়ঙ্কর। তার একটা কারণ, যেমন এবার শুভেন্দু অধিকারীকে প্রার্থী করে বিজেপি একটা বড় চাল দিয়েছে, ঠিক তেমনই ভোটের অঙ্ক বলছে ভবানীপুরে জয় অতটা সহজ হবে না আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং সেটা যে হবে না তার একটা বড় নজির দেখা গেল, একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। সেই মারাত্মক ঘটনার আমি পুরোটা আপনাদের জানাবো। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জনাব ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ববি ভাই, তিনি আর দিদির পাশে থাকতে চাইছেন না। সামনাসামনি না বললেও তিনি মনে প্রাণে দিদির পাশে আর নেই। তিনি বন্দর নিয়েও চিন্তিত। বন্দর আসনে জয় হয়তো মিলবেই, কিন্তু সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যেতে পারে, কারণ এবার হিন্দুরা বন্দর এলাকায় সংগঠিত। সেই সঙ্গে মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে, কারণ অন্যান্য অনেক এমন রাজনৈতিক দল রয়েছে যারা মুসলিম ভোট পেতে পারে। একই ছবিটা ভবানীপুরেও, কিন্তু ভবানীপুরের অবস্থা অনেক বেশি ভয়ঙ্কর। আমি সবটা বলবো, সেই সঙ্গে বলবো মুখ্যমন্ত্রী কিভাবে মুসলিম তোষণ করতে গিয়ে আসলে নিজের এলাকায় ভোটারদের অখুশি করে ফেলেছেন। গোটা রাজ্যে তো বটেই, নিজের বিধানসভা কেন্দ্রেও। এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন ভবানীপুর কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং কি মারাত্মক ঘটনা ঘটেছে এবং ববি কেন এত বড় সিদ্ধান্ত নিলেন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ভবানীপুর যে তৃণমূলের জন্য ভালো আসন নয়, সেটা বিগত নির্বাচনের অঙ্কগুলো বলে দেয়। 2024 সালেও এই ভবানীপুর আসন থেকে কলকাতা দক্ষিণের যিনি তৃণমূল সাংসদ মালা রায় খুব অল্প ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। একবার এই আসনে লোকসভা ভোটের নিরিখে বিজেপি জয়ও পেয়েছিল, মানে এগিয়েছিল। কিন্তু যদি আমরা ওয়ার্ড ধরে বিবেচনা করি, যে অঙ্ক আমি আগে আপনাদের বুঝিয়েছি, তাতে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে তৃণমূল দুর্বল। 2টি ওয়ার্ড 82 এবং 77, এই 2টি ওয়ার্ড 82 কিন্তু সংখ্যালঘু এবং হিন্দু প্রায় সমান সমান, কিন্তু 77 নম্বর ওয়ার্ডটা পুরোটাই সংখ্যালঘু অধ্যুষিত। আমি প্রথমে 82তে কি মারাত্মক ঘটনা ঘটেছে বলবো, আর 77 নম্বর ওয়ার্ডের তলায় তলায় কি ঘটছে সেটাও আপনাদের আমি জানাবো। আমি 82 নম্বর ওয়ার্ডটা নিয়ে প্রথমে বলি। 82 নম্বর ওয়ার্ড মানে জনাব ফিরহাদ হাকিমের ওয়ার্ড। এই ওয়ার্ডের তিনি কাউন্সিলর, এখান থেকে জিতেই তিনি মেয়র। কিন্তু সেই ওয়ার্ডে মানুষ কতটা ক্ষিপ্ত সেটা ববি হাকিম টের পেয়েছেন। তিনি দিদির হয়ে প্রচারের জন্য তার নিজের ওয়ার্ডে গিয়েছিলেন। খুব সহজ, এতদিন ধরে জিতছেন, ববি হাকিম ভেবেছেন যাবেন বাড়ি বাড়ি হাত জোর করে বলবেন আমার দিদিকে ভোট দিন, আমার দিদিকে ভোট দিন, আমার দিদিকে ভোট দিন, আর সবাই শুনবে। এটাই তো হওয়া উচিত। খোদ কলকাতা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন, প্রচারে যাচ্ছেন কে? মেয়র ববি হাকিম। কোথায় প্রচারে যাচ্ছেন? নিজেরই ওয়ার্ড। কিন্তু ওই চেতলায় দুর্গাপুজোর জন্য তিনি বিখ্যাত। সেই চেতলার রাখালদাস আড্ডো রোডে যখন পৌঁছন ববি হাকিম, তাকে বিক্ষোভের মুখে পালিয়ে যেতে হয়েছে। সেখানে দল বেঁধে একদল মহিলা দাঁড়িয়েছিলেন, তারা প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের মধ্যে একজন ছিলেন সুজাতা নন্দী। সুজাতা নন্দী প্রশ্ন তোলেন, এত জমা জল কেন? এর আগে আমরা জানি পুজোর মুখে কলকাতায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছিল। 1 ডজন মৃত্যু কলকাতা দেখেছে পুজোর মুখে। আর তাতে এই কালীঘাট, ভবানীপুর এইসব অঞ্চল সারা বছরেই একটু বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়, নিকাশি বলে কিছু নেই স্বয়ং মেয়রের ওয়ার্ডে। তো যাই হোক, মেয়র সেখানে প্রচারে গেছেন, সবাই একটু হাসি মুখে হ্যান্ডবিল নেবেন, একটুখানি জয় বাংলা টয় বাংলা বলবেন। ও মা, তা নয়।
গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিতেই তারা খেপে গেলেন। সুজা নন্দী প্রশ্ন তুললেন ভোট তো হবে, কিন্তু তার আগেই নিকাশি ব্যবস্থা কে ঠিক করবে, জমা জল কে ঠিক করবে। ববি হাকিম প্রচার ওখানে শেষ করে অন্য কাজ আছে বলে চলে যান, আসলে তিনি পালিয়ে গেছেন। বিভিন্ন নিউজ চ্যানেল সেই ভিডিও পেয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু, অন্য নিউজ চ্যানেলের ভিডিও আমি আবার ছবি তুলে সেটা দেখাচ্ছি। দেখুন কি অবস্থা। ববি হাকিম কি বললেন, তারপরে একটি মিডিয়ার বুমের সামনে আপনি একবার শুনুন তিনি কি বলেছেন। কাগজ আলাদের বা টিভি আলাদের এটা হলো খুঁত খুঁজে পার করা। হাজার হাজার মানুষ আমাকে জড়িয়ে ধরে বলছে, আর একটা মানুষ তার সমস্যা বলে কি যায় আসে। শুনলেন আমাদের মেয়রের বক্তব্য। তিনি বলছেন সবাই তো ভালো আছে, এক দুজন তো অভাব অভিযোগের কথা বলবে। আসলে এই এক দুজনই তো বলে, সবাই তো বলে না। সবাই মুখ বুঝে সহ্য করে নেয়, বলার সাহস সকলের সমান হয় না, এটাই স্বাভাবিক। তাহলে সব মানুষ এইভাবে বলতো আমার মতো, সকলে বলতে পারে না। সুজাতা নন্দী বলেছেন, কিন্তু তিনি ছাড় পাননি। ওখানেই তৃণমূলের নেতা হরে কৃষ্ণ দে, তিনি দল বল নিয়ে চড়াও হন। তিনি যাচ্ছে তাই ভাষায় কথা বলেন এবং এটাও বলে দেন যে আপনি এই যে প্রতিবাদ করলেন মেয়রের সামনে, তার জন্য আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানে যেটার নাম বদলে হয়েছে বাংলা আবাস, তার বাড়ি আপনি পাবেন না, আপনার নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। আমি বারবার বলছি, এটা খাস কলকাতার ঘটনা। সততার প্রতীক, গর্বের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ঘটনা, কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডের ঘটনা। তাহলে সারা বাংলার চিত্রটা আপনারা বুঝে নিন কেমন হুমকির সামনে রয়েছেন ভোটাররা। কিন্তু মনে মনে তারা ফুঁসছেন, তারা সিদ্ধান্ত কিছু একটা নিয়ে ফেলেছেন বলেই তাদেরই প্রতিনিধিত্ব করে কেউ কেউ এইভাবে মুখ খুলছেন, এগিয়ে আসছেন। বন্ধুরা, 82 নম্বর ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লিড পাওয়া এবার কঠিন। ভবানীপুর আসনে অন্য ভাষাভাষী যেসব মানুষেরা আছেন তারা আর চাইছেন না, গোটা বাংলার মতো তারাও চাইছেন না যে আর থাকুক এই পচা গলা সরকারটা। গলে গেছে, গন্ধ বেরোচ্ছে সরকারটা থেকে। এই যে নিকাশি নিয়ে কথা বলা হচ্ছে না, নিকাশির ওই জমা জল আবর্জনা থেকে যে দুর্গন্ধটা বেরোচ্ছে, ওটা আসলে 15 বছরের অপশাসনের দুর্গন্ধ। এটা বাংলার মানুষ আর নিতে পারছে না, ভয়ের রাজত্ব আর নিতে পারছে না। কত ভয় দেখাবেন, কত ভয়। এটা 82 নম্বর ওয়ার্ড, যেখানে ওয়ার্ড ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রীকে, তৃণমূলকে। আমি মনে করি ভাইপো বাবু হয়তো একবারও আর এই ওয়ার্ডে প্রচারে যাবেন না। তিনি যদি পিসিমণির ওয়ার্ডে একবার প্রচারে যাওয়ার কথা ভেবেও থাকেন, এই ওয়ার্ডটা এড়িয়ে চলবেন। এটা তো তারও ভোট কেন্দ্র, তিনি এখানেই ভোট দেন, ভোটার তিনি এখানকার। রাখালদাস আড্ড রোড এবার ভবানীপুরের মধ্যে একটা প্রতিবাদের রাস্তার নাম হয়ে রইল। এবার বলি 77 নম্বর ওয়ার্ডের কথা, যেখান থেকেই তো বড় লিড তৃণমূল চিরকাল পেয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে অঙ্ক করছেন সেখানেও এটাই। এবং 82 সাথে সাথে 77 নম্বর ওয়ার্ডেরও দায়িত্ব দেওয়া হয়েছে জনাব ফিরহাদ হাকিমকে। বাকি 6টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সিকে, দলের রাজ্য সভাপতি। সুব্রত বক্সির ওই অফিস সামলানো ইত্যাদি কাজটা উনি পারেন, কিন্তু উনি সেভাবে ওই ভোট কিভাবে করতে হয় সেটা তার হয়ে অন্যরা বিভিন্ন সময় করে দিয়েছে, তিনি খুব একটা করতে পারেন না। এটা সকলে জানে তৃণমূলে। তিনি দলের কোন নেতার সাথে কোন নেতার ঝগড়া চলছে, কি করে মিটমাট করে দিতে হবে এইসব জানেন, কাকে বহিষ্কার করতে হবে ব্যাকডেটে, কাকে এখনই করতে হবে, এইসব উনি সামলান। বাকি কোনো কিছুতে ববি হাকিমকে তবু দেখা যায়, আপনারা সুব্রত বক্সিকে কখনো দেখতে পাবেন না। সেই যে ববি হাকিম একটা আতান্তরে পড়ে গিয়েছেন। তিনি 77 নম্বর ওয়ার্ড থেকে দিদিকে লিড এনে দেবই, এই কথাটা বলবেন কি বলবেন না এটা নিয়ে ভাবছেন। কারণ
77 নম্বর ওয়ার্ডের মুসলিম ভোট বিভাজিত। তাদের অনেকে শুভেন্দু অধিকারীকে ভোট দিতে পারে বলে স্থানীয় যে সমীক্ষা হয়েছে তাতে উঠে এসেছে, সেটা বিজেপির তরফেও তৃণমূলের তরফেও। সেটা খুব কম, হয়তো সেটা খুব কম মুসলিম বিজেপিকে ভোট দেবেন ওই এলাকায়, কিন্তু ওখানে মুসলিম ভোটটা আরো অনেক ভাগ হবে। পুরো ভোটটা বিজেপির কাছে যেটুকু যাবে তার বাকি সবটাই যে সততার প্রতীকের চরণে নিবেদিত হবে তা নয়। অন্য প্রার্থীরা ওখানে মুসলিম ভোট পাবেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যে যে দেবে তারা ভোট পাবে। এই ভোটটা ভাগ হয়ে গেলে দিদিমণি হয়তো 77 থেকে লিড পাবেন, কিন্তু প্রতিবার যেটা হয় 77 এত বেশি লিড দেয় যে বাকি 7টা ওয়ার্ডে যে পিছিয়ে থাকা বা কম ভোটে এগিয়ে থাকা সেটাকে ম্যানেজ করে দেয়। এবার সেটা সম্ভব হবে কি, এই চিন্তা দিদিমণির মধ্যে। আর ববি হাকিম ভাবছে দিদিমণির পাশে থেকে লাভ কি। যদি কোনোভাবে কোনো অঘটন ঘটে আবার তৃণমূল ক্ষমতায় এসে যায়, তবে প্রথম যাকে, আমি একদম কাঁচা ভাষায় বলছি, মাফ করবেন সবাই, প্রথম যাকে লাথি মারা হতে পারে তার নাম ফিরহাদ হাকিম। কারণ এবার যদি সরকার হয় তখন সততার প্রতীককে সরে গিয়ে তার উপরে ছায়া পড়বে ভাইপো বাবুর। আর ভাইপো বাবু যদি রাজনীতি থেকে কাউকে দূরে ঠেলতে চান, যাদের যাদের তালিকা তার কাছে তৈরি করা আছে তার একদম ওপরে বড় বড় করে লেখা আছে ববি হাকিমের নাম। তাই ববি হাকিম ঝুঁকি নিতে চাইছেন না। তিনি তার ঘনিষ্ঠ মহলে নাকি এমনটা বলেছেন, আমি নিজে কানে শুনেছি, তিনি বলেছেন যে পারবো কি পারবো না জানি না, শুধু শুধু দায়িত্ব নেব, তারপর আমাকে গাল শুনতে হবে। এমনিও আমি এখন খারাপ হয়ে আছি, আমাকে বের করে দেবে, আমার যদিও বিধায়ক পদটা ধরে রাখতে পারি বন্ধুরা সেটাই অনেক ভালো। শুধু শুধু কথা দিয়ে আমার নিজের ওয়ার্ডে আমাকে, মানে এটা কথা হয়েছে ওই দিন যেদিন এই ঘটনাটা ঘটেছে তারপর সন্ধ্যায়, যে নিজের ওয়ার্ডে যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো, সেখানে আমি 77 নম্বর ওয়ার্ডে গিয়ে কোন মুখে ভোট চাইব? আমারই ছেলে মেয়েরা, আমি জানি, মানে ববির ঘনিষ্ঠ যারা তারাই তো ঠিক করে ফেলেছে বিজেপিকে ভোট দেব না, কিন্তু সততার প্রতীককেও ভোট দেব না। কিন্তু এই যে মুসলিম ভোট, সেটা খুশি করতে বলেছিলাম আপনাদের কিছু দেখাবো আমি। দেখুন, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কিন্তু 2019 সালে যখন বললেন দুধের গাই, তারা যদি লাথি মারে লাথি সহ্য করতে হবে, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেলেন। 2011-12 সালে তিনি যখন বাজেট করেছিলেন তখন মুসলিমদের উন্নয়নের জন্য কত টাকা রেখেছিলেন? 330 কোটি টাকা। কিন্তু 2026-27 বাজেট, এখন তিনি ভোটের জন্য যাচ্ছেন, তিনি ওই দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, এই দপ্তরের জন্য বাজেট করেছেন 5,713 কোটি টাকা। প্রথমে 330 কোটি টাকা ছিল, এখন 5,713 কোটি টাকা, 17.3 গুণ বেশি। কেন? এই রাজ্যের তো মুসলিমদের তিনি ভালোবাসেন, দুধেল গাইদের, তাহলে এত বছর ধরে কি কি হলো না কেন? এখন ভোটের মুখে এসে 330 কোটি, আর কোথায় 5,713 কোটি টাকা মুসলিমদের দিতে হচ্ছে? দেখো এবার তোমাদের ভালো করব। তার মানে গত 15 বছর মুসলিম ভোট ভোগ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মুসলিমদের উন্নয়নে কিছু করেনি। এটা মুসলিমদের কানে পৌঁছে গেছে, তারা বুঝছেন, সবাই নিজেরটা বোঝে। এমনিতে দেখুন আমাদের রাজ্য এমন, এই রাজ্যে টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং, যেটা আজকের দুনিয়ায় সবচেয়ে বড়, তার জন্য এবার বাজেট বরাদ্দ হয়েছে 1,464 কোটি টাকা। বিজ্ঞান গবেষণা, তার জন্য হয়েছে 82 কোটি, আর মাদ্রাসার জন্য হয়েছে 5,713 কোটি। 82 আর
সুন্দরবন তো পিছিয়ে থাকা এলাকা, সুন্দরবনের জন্য এবার মানে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের 642 কোটি টাকা, হাজারে পৌঁছয়নি। মাদ্রাসা 5713। আমাদের রাজ্যে সংখ্যালঘু আছে অনেক, কিন্তু সংখ্যালঘুর থেকেও কিন্তু বেশি সংখ্যক মানুষ আছেন অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণীর যে হিসাব সেখানে। কিন্তু এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 2011-12 মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের থেকে বেশি 330 আর 381 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু এবার আদিবাসী সমাজ তাদের উন্নয়নের জন্য বড় বড় কথা বললেও বরাদ্দ হয়েছে বাজেটে 2533 কোটি টাকা, মানে 6% বেড়েছে, 6.6%। এটা তো একটা দিক যে বাকি সবকিছুকে বঞ্চিত করে আমি মুসলিম তোষণের জন্য, সংখ্যালঘু তোষণের জন্য মাদ্রাসা বানাতে অনেক বেশি হাজার কোটি টাকা আমি দিয়েছি। এটা একটা প্রশ্ন। তাতে হিন্দুরা ক্ষুব্ধ হতে পারেন, পিছিয়ে থাকা শ্রেণীর মানুষেরা ক্ষুব্ধ হতে পারেন, সে তো মুখ্যমন্ত্রী করেছেন। ওবিসি হয়েছে যে নতুন তালিকা, তাতে যে 77টা শ্রেণীকে ঢোকানো হয়েছে ওবিসির, তার মধ্যে 75টা শ্রেণী হচ্ছে মুসলিমদের ওবিসি। এসব তো খুব থাকতে পারে, কিন্তু আমার অন্য প্রশ্ন যে মুসলিম তোষণ বলেছেন মমতা, কিন্তু আদতে কাজ হয়নি বলেই কি এখন হঠাৎ করে 5713 কোটি টাকা বরাদ্দ করতে হচ্ছে? যদি সেটা হয়ে থাকে মুসলিমরা কেন ভোট দেবেন বলুন তো? বিজেপি জুজু দেখানো হচ্ছে, বলা হচ্ছে বিজেপি নাকি এরপরে সে দোকানপাট ভেঙে দেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আমি না কাজের সূত্রে বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছি, এখনো আমি বাইরেই আছি। অনেক রাজ্য দেখেছি যেটা বিজেপি শাসিত নয়, পরে বিজেপি শাসিত হয়েছে, কোনো বদল দেখিনি উন্নয়ন ছাড়া। হ্যাঁ, আমি বলছি মনে হবে দালালি করছে, কিন্তু আপনারা যে কেউ একবার ওড়িশাটা ঘুরে আসুন। এই তো 24 সালে ওড়িশায় বিজেপি প্রথমবার ক্ষমতায় এসেছে, এখনকার অবস্থাটা একবার দেখে আসুন গিয়ে, মাত্র 2 বছরে। বিহার কেমন করে বদলে যাচ্ছে দেখুন, উত্তরপ্রদেশ কেমন করে বদলে গেছে দেখে আসুন। কোথাও যেতে হবে না, শুধু নয়ডায় যান, নয়ডা ফিল্ম সিটিটা দেখুন, যে গোটা দেশকে চমকে দিয়ে গোটা দেশের সিনেমায় যে বিনিয়োগ, সেটা যোগী আদিত্যনাথ নিজের রাজ্যে টেনে আনার জন্য কি করে ফেলেছেন। আজকাল আপনারা যত ওয়েব সিরিজ দেখেন, দেখবেন তার বেশিরভাগটাই উত্তরপ্রদেশ কেন্দ্রিক ঘটনা নিয়ে করা হয়, কারণ উত্তরপ্রদেশ লোকেশনে শুটিং করা হয়। এখানে শুটিংয়ে অনেক অনেক সুবিধা। এটি শুটিং সংক্রান্ত কাজে আমিও গিয়েছিলাম, সেখানে দেখেছি কত কম পয়সায় কত নির্বিঘ্নে কাজ করা যায়। এই যে করে ফেলা, 16 বছর বা 15 বছর ধরে আমরা শুনে এসেছি বাংলায় নাকি একটা ফিল্ম সিটি হবে। প্রথমে ঠিক হলো উত্তরপাড়ায়, হলো না। তারপরে হলো মেদিনীপুরে পুরাক ফিল্ম সিটির জায়গায়, হলো না। তারপরে ঠিক হলো উত্তরবঙ্গের মাথাভাঙায়, হলো না। 15 বছর ধরে খালি স্বপ্ন দেখানো হয়েছে। তো ঠিক একইভাবে মুসলিমদেরও খালি স্বপ্ন দেখানো হয়েছে এই রাজ্যে। তাই 77 নম্বর ওয়ার্ড মমতার জন্য আর ভালো নয়। আসলে অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য মমতা অনেক কিছু করেছেন। তাদের আধার কার্ড পাইয়ে দেওয়া, তাদের ভোটার লিস্টে নাম তোলা, তাদের জন্য তিনি কান্নাকাটি করছেন, আদালতে লড়ছেন, কোনো লাভ হবে না যদিও। অথচ বাংলায় যে মুসলিমরা আম চাষের সঙ্গে যুক্ত, বাংলায় যে মুসলিমরা রেশম শিল্প বা অন্যান্য ছোট ছোট কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কি উন্নয়ন হয়েছে? দেশের মধ্যে সবচেয়ে বেশি গরিব মুসলিম থাকে পশ্চিম বাংলায়। ভবানীপুরের মুসলিমরা সেই খবরটা পেয়ে গেছেন। সেটা শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে বলতে হয়নি, ওখানকার মানুষ বলে দিচ্ছে এবার। তাই 77-এর ভোট ভাগ হচ্ছেই। দিদিমণির চোখে তাই জল জল আর জল। ভবানীপুরের রাস্তা ভিজে যেতে পারে সেই জলে, কিন্তু জনাব ফিরহাদ হাকিমকে খেয়াল রাখতে হবে সেই জমা জলেও যেন দুর্ভোগ না হয়, মানুষ যেন কান্নার জলে পা পিছলে না পড়ে যান। এটা একটু খেয়াল রাখতে হবে। তিনি রাখবেন কি? তিনি তো একটু দূরে দূরে থাকতে চাইছেন। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।